রহস্যে ঘেরা ঘন জঙ্গলের মধ্যে রয়েছে এক ভুতুড়ে বাড়ি। বলা হয়ে থাকে এই বাড়িটা একটা অশুভ বাড়ি, যেখানে কোনোভাবেই মানুষ 3 দিনের বেশি এই বাড়িতে থাকতেই পারে না। অজানা কোনো কারণে তারা নিজেরাই নিজেকে আর তাদের পরিবারকে শেষ করে দিয়েছে। তাই ভুতুড়ের রহস্য শেষ করতে 4জন বন্ধু এই বাড়িতে 3 দিন থাকার সিদ্ধান্ত নেয়। তবে এই 3 দিনেই তাদের জীবন যেন নরক হয়ে যায়। প্রতি পায়ে পায়ে এমন টুইস্ট আসতে শুরু করে, যার জন্য তারা 4জন মোটেই প্রস্তুত ছিল না। অনাকাঙ্ক্ষিত ভয়, রহস্যময়ী গ্রাম, মাথা ঘোরানো কিছু থ্রিলার আর টুইস্টে ভরপুর ঈশা মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। স্কুল ছুটি শেষে ছোট্ট কিছু বাচ্চারা নিজেদের মধ্যে অতৃপ্ত আত্মাকে নিয়ে নানা ধরনের কথা বলছিল। যেখানে একজন বলে, আমাদের গ্রামে একটি মেয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। পরে সেই মেয়ের আত্মা তার বন্ধুর ওপর ভর করে, আর সেই মেয়েটিও নিজের গলায় দড়ি পেঁচিয়ে নিজেকে শেষ করে ফেলে। পাশ থেকে একজন বলে ওঠে, আরে দূর, বৃদ্ধদের এসব গসিপ করা ছাড়া তো আর কোনো কাজ নেই। আত্মা বলে আসলে কিছুই হয় না। পাশের মেয়েটি বলে, তাতে কি হবে, ভয়ে তো আমার এখনো বুক ধরফর করছে। এ সময় তার বন্ধু তাকে আচমকা ভয় দেখিয়ে পালিয়ে যায়। সিন পরিবর্তন হয় কয়েক বছর পর, যেখানে ঘন কালো রাতের অন্ধকারে আচমকা একটা মেয়ে অদ্ভুত ভাবে হেঁটে যাচ্ছিল। অনেকটা সময় হাঁটার পর একটা কবরস্থানে গিয়ে একটি কবরের উপর চুপটি করে মেয়েটি ঘুমিয়ে পড়ে। দূর থেকে তার মা আর দাদি এইসব কাণ্ড দেখছে। সকালবেলা এই ঘটনা প্রতিবেশীকে বলায় তিনি বলেন, এত কান্না করছো কেন? আমাদের স্বামীজি তো আছেন, তিনি তো কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি আত্মাদের নিমেষেই ভ্যানিশ করে দিতে পারেন, এত টেনশন করো না। এই মুহূর্তে সেই নাম করা স্বামীজি সেখানে চলে আসে। প্রতিবেশী ব্যক্তিটি সাধু বাবার কাছে বলে, পাশের গ্রামের মেয়ে মুন্নি আম্মা নিজের শরীরে 10 দিন আগে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। মেয়েটি প্রতিদিন বিভিন্ন কবরের উপর ঘুমিয়ে থাকতো। তার মেয়েরও ঠিক একই অবস্থা। পণ্ডিত বলে, ও কি শিক্ষা দিতে হবে। আসলে সেই মেয়েটির আত্মাই ওর উপর ভর করেছে। কিছুক্ষণ পর সেই বাচ্চা মেয়েটিকে একটি স্থানে বেঁধে রাখা হয়। সাধু বাবা তার নিয়ম রীতি শুরু করে দেয়। বাচ্চাটির গায়ে চাবুকের আঘাত দিতেই মায়ের বুকটা যেন কষ্টে ছিঁড়ে যাচ্ছে। তবে সাধু বাবা বলেন, আমার কাজ আমাকে করতে দাও, না হলে তোমাদের মেয়ে সহ এই আত্মার কারণে তোমরা নিজেরাও কিন্তু মারা যাবে। বাধ্য হয়ে মা তার মনকে শক্ত করে নেয়। তবে দুর্ভাগ্যবশত দিন শেষে বাচ্চা মেয়েটি মারা যায়। দূর থেকে 4জন বন্ধু এই ঘটনা দেখে খুব মন খারাপ করে। সেদিন রাতেই হঠাৎ করে সেই 4 বন্ধুর মধ্যে অন্যতম একজন নায়নার ঘুম ভেঙে যায়। চারিপাশে যেন অদ্ভুত সব আওয়াজ হচ্ছে। সন্দেহবশত নায়না চারিপাশে লক্ষ্য করতে শুরু করে। মনে হচ্ছে পর্দার আড়ালে কেউ একজন আছে। পর্দা সরাতেই ভয়ানক একটা বাচ্চা মেয়েকে দেখতে পাওয়া যায়। পরদিন সকালে সকল বন্ধুরা গতকাল রাতে ঘটে যাওয়ার সম্পূর্ণ ঘটনা নায়নার মুখে জানতে পারে। নায়না বলে, সেই ছোটবেলা থেকে আমি একটি মেয়েকে দেখে আসছি। মেয়েটার চোখ, কথা বলার ধরন আমাকে আতঙ্কিত করে তোলে। নায়না বলে, বাচ্চা মেয়েটার এই পৃথিবীর সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই। সে মানুষের প্রতারণার শিকার হয়েছিল। তাদের তো আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। এই ধরনের লোকেদের মধ্যে ভয় তখনই জাগবে যখন জনতা বিদ্রোহ করবে এবং তাদের পাথর দিয়ে মেরে ফেলবে। বন্ধুরা বলে, তাহলে দেরি কিসে, চল এই বিষয়টা আমরা নিজেরাই সমাজের সামনে তুলে আনি। সকলেই একসঙ্গে হাত মেলায়। অন্যদিকে দেখা যায় মুভির শুরুতে আমরা যে সাধু বাবাকে দেখেছিলাম, সে আসলে একজন ভণ্ডলোক ছিল। তার কর্মচারী আজকে কতজন লোক তাকে দেখতে এসেছে এই বিষয়ে ডিসকাস করে তার সাথে। টোটাল 3জন এসেছেন, 2জন অল্প বয়সী মেয়ে এবং একজন 45 বছর বয়সী বৃদ্ধ মহিলা। অল্প বয়সী মেয়েদের কাছে তেমন টাকা পয়সা নেই, তবে বৃদ্ধ মহিলা খুব ধনী ছিল। সকলেই খুব আতঙ্কিত হয়ে আছে। এ কথা শুনে সাধু বাবা বলে, ওরা যতই ভয় পাবে ততই না আমাদের ধান্দা আরো জমে উঠবে। তাদের এলাকার 10ম শ্রেণীর একজন ছাত্রী পরীক্ষায় ফেল করার জন্য ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করেছে। এরপর থেকেই গ্রামে পরস্পর 4জন মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইরে থেকে 2জন মহিলা এই বিষয়টা ফোনে ক্যাপচার করার চেষ্টা করছে। আসলে একজন তো নায়না আর অপরজন তার বান্ধবী। কিছুক্ষণ পরে সাধু বাবা তার আসরে চলে আসে। প্রথমেই একজন তার সমস্যা নিয়ে সাধু বাবার কাছে ডিটেলসও বলতে থাকে। সাধু বাবা যথারীতি পাশের গ্রামের সেই ফেল করা মেয়েটার আত্মার ব্যাপারে দোষ চাপাতে শুরু করে। দূর থেকে সবকিছু নায়না নিজের ফোনে ভিডিও ধারণ করে নিচ্ছিল। বিষয়টা বুঝতে পেরে সাধু বাবার চেলাফেলারা এদের 2জনকে ধাওয়া করতে শুরু করে। তবে কপাল ভালো থাকায় নায়না তার বান্ধবীকে নিয়ে সেই স্থান থেকে পালিয়ে যায়। আর পরক্ষণেই সেই ভণ্ড সাধু বাবাকে প্রমাণ সহ পুলিশের হাতে ধরিয়ে দেয়। যাক, বিষয়টা মোটামুটি সব জায়গায় ভাইরাল হয়েছে। নায়নার মা জিজ্ঞেস করে, কি রে, তুই এসব কি শুরু করেছিস? নায়না বলে, মা,
ওর মেয়েরা ঘুমের ঘোরে হাঁটা চলার স্বভাব ছিল, তবে দুর্ভাগ্যবশত আমাদের সমাজের কিছু নিকৃষ্ট লোকের কারণে ওকে অকারণে প্রাণ দিতে হলো। পরদিন সকালে নায়না তার বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে যায়। আজ একটা খুশির সংবাদও শোনা গিয়েছে, তা হচ্ছে নায়নার বন্ধু বিনয় আর অপর্ণার অনাগত সন্তান দুনিয়াতে আসতে চলেছে। এসব খুশির মুহূর্ত ভাবতে ভাবতেই কেন জানি অপর্ণার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নায়না জিজ্ঞেস করে, এমন খুশির সময় তুই কেন কান্না করছিস? অপর্ণা বলে, আমাদের বিয়ের 5 বছর হয়ে গিয়েছে, আরো 5 বছর হয়ে গিয়েছে বিনয় তার পরিবারের সাথে কথা বলে না। এই বিষয়টাই যেন আমাকে জাহান্নামের দোরগড়ায় দাঁড় করিয়ে রেখেছে। মাঝে মাঝে ভেবেছি ওর থেকে দূরে সরে গেলে হয়তো ও ওর পরিবারকে ফিরে পাবে, কিন্তু ছাড়বো কি করে? ও তো আমার জীবন রে। তবে আমার মন খারাপ দেখলেও ও বলে ওর পরিবার আমাদের দুজনের উপর রাগ করে আছে ঠিকই, কিন্তু যদি আমাদের পৃথিবীতে একজন নতুন সদস্য আসে তাহলে তারা ঠিক আমাদের মেনে নেবে। এত বছর পর মনে হচ্ছে যেন কাঙ্ক্ষিত দিন আসতে চলেছে। অন্যদিকে বিনয় তার বন্ধুকে বলছে, বিয়ে সংসার করে আমার লাইফটা সেটেল হয়ে গিয়েছে, এখন তুই কবে তোর মনের কথা বলবি? তাড়াতাড়ি নায়নাকে জানিয়ে দে তোর মনের কথা। দেখ, আমি কিন্তু জানি তুই ছোটবেলা থেকেই ওকে পছন্দ করিস। হিরো বলে, আরে আসতে বল, ও শুনতে পাবে তো। বিনয় বলে, শুনলে শুনবে, তাহলেই না জানতে পারবে। এখনো সময় আছে, বলে দে, না হলে হয়তো কোনো একদিন তুই ওকে হারিয়ে ফেলবে। হিরো দূর থেকে নায়নার দিকে তাকায়। মনে পড়ে যায় সেই ছোটবেলাকার কথা, যখন ছোট নায়নাকে সে ভালোবেসে ফেলেছিল। এরপর ধীরে ধীরে একসাথেই বড় হয়ে ওঠে। ভালো মন্দ সময় চলতে থাকে, তবে কখনো ছেলেটা নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেনি। যাই হোক, তারা 4 জন মিলে প্রায় সময় এরকম ভণ্ড সাধু বাবাদের মুখোশ খুলে দেওয়ার জন্য একজন পীর বাবাকে টার্গেট করতে থাকে। সৌভাগ্যবশত তারা সফলভাবে ভণ্ডদের মুখোশধারী চেহারাকে বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। এমনই একদিন তারা 4 জন মিলে নেক্সট টার্গেট করে আমেরিকার টপ নিউরোসার্জন আদিদেবকে। সে ব্রেনের বিষয়ে খুবই এক্সপার্ট একজন মানুষ ছিলেন। তার পরিবার অনেক আগে থেকে ইউএসএ সেটেল ছিল। তবে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, যেই ব্যক্তি মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করত সেই বর্তমানে ধর্মগুরু এবং স্বামীজি বেশে ভূত তাড়ানোর কাজ করছেন। এটা অবিশ্বাস্য, তাই না? 10 বছর আগে আদিদেবের স্ত্রী সাইকোলজিক্যাল কিছু প্রবলেমের কারণে মারা যান। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাকে এর জন্যই দায়ী করা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে মামলাটি খারিজ করে দেয়া হয়। এরপর তিনি আমেরিকায় চলে যান। কেউ জানে না সে কোথায় গিয়েছে বা তার কি হয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত বছর পর তাকে অন্ধ্র উড়িষ্যা সীমান্তের একটি প্রত্যন্ত গ্রামে দেখা গিয়েছিল, যেখানে সে আত্মা তারা ছিল। একটা সময়ের পর তার স্ত্রীর একটা ভিডিও ফুটেজ লিক হয়ে যায়। এই ভিডিওটি তার মৃত্যুর আগের শেষ মুহূর্তের সিসিটিভি ফুটেজে রেকর্ড করা হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে মহিলাটি অদ্ভুতভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হুট করে ক্যামেরার সামনে এসে নিজের জিহ্বা নিজেই কেটে ফেলে। এমন ভয়ানক দৃশ্য দেখে অপর্ণা আতঙ্কিত হয়ে নায়নাকে বলে, আমার এসব বিষয়ে ভয় লাগছে, প্লিজ এসব বিষয়ে আমাদের জড়িত হওয়ার দরকার নেই। হিরো বলে, কেন জড়াবো না? আমরা এখন পর্যন্ত যতগুলো কেস হ্যান্ডেল করেছি সবগুলো থেকে এই ডক্টরের কেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তার মতো সমাজ রোগীদের কারণে আমাদের সমাজ আরো বিষাক্ত হয়ে উঠেছে, তাই এরও শেষ দেখেই ছাড়বো। হিরোর মতামতের সাথে বিনয় আর নায়নাও হাত মেলায়। তবে অপর্ণা এই জার্নিতে কোনোভাবে যুক্ত হতে চাচ্ছে না। 3 সদস্যই যাবে। অপর্ণা বলে, আমার এই জার্নিটা কেমন যেন নেগেটিভ মনে হচ্ছে। বিনয় বলে ওঠে, আমাদের বাচ্চার সাথেও যদি এরকম কাজ করতো তখন কি তুমি একই কাজ করতে? কথা বলা শেষ করার আগেই অপর্ণা তার স্বামীর গালে ট্যাশ করে একটা চড় লাগিয়ে দেয়। আসলে কখন কোন কথা কোন সিচুয়েশনে বলা ঠিক হবে না, এই বিষয়টা হয়তো বিনয় বুঝতেই পারেনি। যাক, তারা সকলে মিলে রওনা করে। অন্যদিকে পাহাড়ের ছোট্ট একটা গ্রামে একজন মা তার সন্তানকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর স্বামী স্ত্রী 3 জন মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। সেই গ্রামের মন্দিরে একজন বাবা কান্না করে তার মেয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করেছে। আসলে তার মেয়ের শরীরে হয়তো অশরীরে আত্মা ভর করেছে, তাই সে তাদের দেবতার কাছে প্রার্থনা করে আর আদিদেবকে দেখানোর সিদ্ধান্ত নেয়। আদিদেব বর্তমানে পাশের গ্রামেই রয়েছে। আশেপাশের সব এলাকায় তার কাজের জন্য চারিদিকে সুনাম ছড়িয়ে পড়েছে। বলা হয়ে থাকে, আদিদেব পরীক্ষার মাধ্যমে বুঝতে পারে রোগের কি শারীরিক সমস্যা নাকি আত্মার সমস্যা রয়েছে। যদি কারো শরীরে আত্মা ভর না করে থাকে তাহলে রোগ অনুযায়ী ডাক্তারদের সাজেস্ট করে সে। যাই হোক, 4 বন্ধু পাহাড়ি এলাকা থেকে রওনা করেছে। বিনয় তো খুব রেগে মুড অফ করে বসে আছে। অপর্ণা তাকে বারবার সরি বলে, তারপরও কোনো কাজ হয় না। নায়না এবার বোতলের মুখ খুলে তার শরীরে পানি ঢেলে দেয়, যার জন্য রাগ পানির মাধ্যমে ধুয়ে যায়। সকলেই হেসে ওঠে। আর এই মুহূর্তে বেখেয়ালি বশত গাড়িটা সেই ছোট পরিবারের সদস্যদের হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করতে গিয়েও একটুর জন্য বেঁচে যায়। হিরো গাড়িটা কোনো মতে সামনে নিয়ে এগিয়ে চলতে থাকে। অন্যদিকে সেই পরিবারের ছেলে এবং স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হয় না। তবে লক্ষ্য করা যায় সেই মহিলা অর্থাৎ পুণ্যবতী
দেখি তাকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাহাড়ের ঢালুতে স্বামী তাকালে ক্ষতবিক্ষত অবস্থায় নিজের স্ত্রীকে ছটফট করতে দেখতে পায়। সে চিৎকার করে মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। এ সময় মন্দিরে দেখা সেই বাবা ওই পথ থেকেই যাচ্ছিল। চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে গাড়ি থামিয়ে পূর্ণবতীকে সাহায্য করতে পাহাড়ের ঢালু বেয়ে তার কাছে চলে যায়। কাছে যাওয়ার পরপরই পূর্ণবতীর মৃত্যু হয়। লোকটাও কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে পূর্ণবতীকে দেখতে থাকে। পরক্ষণেই সে তার মেয়েকে নিয়ে আদিদেবের কাছে চলে যায়। ততক্ষণে 4 বন্ধু সেখানে চলে এসেছে আর দূর থেকে আদিদেবের প্রতি নজর রাখছে। প্রথম রোগী দেখেই আদিদেব বলে ওঠে, ভয় পাবার কোনো কারণ নেই, ওর ব্রেনের সমস্যা রয়েছে, ওকে একজন ভালো ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। পরবর্তী রোগীর মধ্যে আবার আত্মা ভর করেছে। আদিদেব সেই রোগীকে নিজের আশ্রমে পাঠাতে বলে। এইভাবে কয়েকজন রোগী দেখার পর বাবা তার মেয়েকে দেখায়। তার মেয়েরও শারীরিক সমস্যা রয়েছে, তাই একজন ভালো ডাক্তার দেখাতে বলে। বাবা খুশি হয়ে মেয়েকে নিয়ে চলে যেতে গেলে দূরে তাদের 4 জন বন্ধুকে দেখতে পেয়ে কি যেন মনে করে চিৎকার করে তাদেরকে মারতে ধেয়ে আসতে শুরু করে। ঠিক শেষ মুহূর্তে আদিদেব সেই ব্যক্তিকে আটক করে ফেলে আর সেই স্থান থেকে সরিয়ে নেয়। 4 জন বন্ধু সেই স্থান থেকে চলে যেতে গেলে আদিদেব তাদের থামিয়ে বলে, তোমরা কারা, এখানে কেন এসেছো, আর কি চাচ্ছ? হিরো বলে, এই একই প্রশ্ন তো আপনাকে করার কথা আমাদের, আমরা আপনার ব্যাপারে জেনে শুনেই এখানে এসেছি। আপনি তো টপ নিউরোসার্জন ডক্টর আদিদেব, তাহলে আপনি কেন গ্রামের সহজ সরল মানুষের অন্ধবিশ্বাস নিয়ে খেলা করছেন? আদিদেব বলে, কখনো কখনো কিছু দুঃসম্পর্কীয় ঘটনা আমাদের জীবনের পথকে ঘুরিয়ে দেয়, ধ্বংস করার জন্য নয় বরং রক্ষা করার জন্য। বাইরের জগতে মানুষের কেবল দুটো সমস্যা রয়েছে, একটি হলো শারীরিক সমস্যা, দ্বিতীয়টি হলো মানসিক সমস্যা। এই সমস্যার সমাধানের লোকের কিন্তু অভাব নেই। আরেকটি রয়েছে অন্ধকার জগৎ, যা তোমাদের অজানা, যা কল্পনা করতেও তোমরা ভয় পাবে। যারা এই সমস্যাগুলোর সমাধান করতে পারে তারা সংখ্যায় খুব কম সদস্যই রয়েছে। সেই কারণেই আমি সেই দায়িত্ব নিয়েছি। ন্যায় না বলে, এত শিক্ষিত হওয়ার পরেও মানুষের মধ্যে এই কুসংস্কার ছড়িয়ে দিতে আপনার লজ্জা করে না? যতক্ষণ না এটি আমাদের অভিজ্ঞতায় পরিণত হয় ততক্ষণ পর্যন্ত আমরা এসবে বিশ্বাস করব না। এই সব কিছু শুধুমাত্র একটা কুসংস্কার। আদিদেব বলে, একসময় আমিও তোমার চেয়েও বেশি জোরালোভাবে এসব কিছুর বিরোধিতা করেছি। এরপর আমার স্ত্রীর মৃত্যুর পর আত্মার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। তুমি জানো, তোমার শরীরে নিজের নয় এমন কোনো আত্মা সেখানে যদি আক্রমণ করে তখন কতটা দ্বন্দ্ব, কতটা ভয় সৃষ্টি হয়। মনে হবে যেন তোমার প্রতিটি স্নায়ু ছিঁড়ে যাচ্ছে, তোমার শরীরে যেন আগুন জ্বলছে। তোমাদের যখন বিশ্বাস করানোই লাগবে তাহলে আমার সাথে চলো। এই বলে তাদের সকলকে নিয়ে একটা পুরনো বাংলো এরিয়ায় চলে যায়। আদিদেব বলে, এই বাড়িটি নির্মাণের সময় রাজমিস্ত্রি তার 2 শ্রমিককে হত্যা করে এবং তারপর নিজেই নিজেকে শেষ করে দেয়। অনেক অশুভ ঘটনার পর এই বাড়িটি সম্পূর্ণ হয়েছিল। গৃহ উষ্ণায়নের দিন একটি বড় অনুষ্ঠান ছিল। খুব আনন্দের সাথে শেষ হওয়ার পর বাড়ির মালিক সেই দিন রাতেই তার পুরো পরিবারকে নিজের হাতে মেরে ফেলে এবং নিজেকেও সে শেষ করে ফেলে। তবে এই ঘটনাটি কেন ঘটলো তা কেউ বলতে পারে না। মানুষ মারা গেলেও এই জায়গার আশা কেউ শেষ করেনি। একজন ব্যক্তি এই বাড়িটি কিনেছিলেন, এটিকে একটি রিসোর্টে পরিণত করার কল্পনা করেছিলেন। এই জায়গা সম্পর্কে মানুষের মধ্যে যে ভয় রয়েছে তা দূর করার জন্য তিনি নিজেই প্রথমে এই বাড়িতে 10 দিন কাটাতে তার পরিবারের সাথে এসেছিলেন। কিন্তু 2 দিন পর সে তার স্ত্রী ও সন্তানদের নিজ হাতে মেরে ফেলে। এরপর ছাদের উপর থেকে লাফিয়ে মারা যায়। এসব দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, বহু বছর ধরে কিছু অশুভ আত্মা যারা এই এলাকাকে বন্দী করে রেখেছে তারা এই জায়গাটিকে তাদের অধিকার বলে মনে করে। তারা এই জায়গায় মানুষের আগমন মেনে নিতে পারছে না। এত বছর পর তোমরা যারা এইসব আবর্জনা বলে বিশ্বাস করো আর আমার সামনে এসেছো, যদি তোমরা এই বাড়িকে 3 দিন কাটাতে পারো আর প্রমাণ করে দেখাও যে এখানে কোনো আত্মা নেই, তাহলে আমি স্বীকার করব যে আমি এতদিন ধরে যে তত্ত্ব বিশ্বাস করে আসছি সে সবকিছুই ভুল ছিল। যদি এমনটা হয় তাহলে তোমরা যা বলবে আমি সেই সব করতে প্রস্তুত রয়েছি। সকলেই আদিদেবের শর্তে রাজি হয়ে যায়। আদিদেব বলে, আমি তোমাদের বলেছিলাম এখানকার আত্মারা খুবই বিপজ্জনক, তাই এই ব্যবস্থাগুলো অর্থাৎ নিচে মন্ত্রলিখিত অঙ্কন করে রেখেছি, ফলে তোমাদের জীবনে কোনো ক্ষতির প্রভাব পড়বে না। আমি তোমাদের এখানে থাকার জন্য কিছু ব্যবস্থাপনা করে রেখেছি। আশা করি আমাদের আবার দেখা হবে, তবে কোনো অবস্থাতেই এই অবরুদ্ধ এলাকাটি অতিক্রম করো না। এই বলেই আদিদেব চলে যায়। তারা সকলে ঘরের মধ্যে প্রবেশ করে। অপর্ণা বলে, কিছু কারণে আমার ভয় যেন বেড়েই উঠেছে। ওই আশ্রমে ওই লোকটা আমাদের উপর অ্যাটাক করতে চেয়েছিল, আবার নিয়তি আমাদের এই রহস্যময় বাড়িতে নিয়ে এসেছে। আমার কাছে সবকিছু কেমন জানি অদ্ভুত লাগছে। হিরো বলে, দেখ এসব নিয়ে বেশি ভাবিস না। প্রথমত আশ্রমে যে লোকটা আমাদের উপর আক্রমণ করতে গিয়েছিল হয়তো সে মানসিক রোগী ছিল, আর দ্বিতীয়ত এই বাড়ি নিয়ে মানুষের যত সব আজগবি কথা রয়েছে সেই সবই আদিদেব জুড়ে দিয়েছে।
করছে। আসলে সেই ডাক্তার প্ল্যানিং করেই আমাদের ব্রেনের সাথে খেলছে, কারণ সে তো এক্সপার্ট একজন ব্রেন সার্জন, তাই আমাদের খুব সাবধানে চলতে হবে। বিনয় স্ত্রীকে সে বিল্ডিং এর একটা রুমে নিয়ে যায়। এরপর সে বিছানায় শুয়ে পড়ে। তবে কৌতূহলবশত অপর্ণা চারিদিকে ঘোরাফেরা করতে শুরু করে। হঠাৎ করে রুমের বারান্দা থেকে দেখতে পায় কোন একজন ব্যক্তি অপর ব্যক্তিকে ধারালো হাতিয়ার দিয়ে বারবার মাথায় আঘাত করছে। আতঙ্কিত হয়ে অপর্ণা চোখটা বন্ধ করে। তবে পরক্ষণে তাকালে দেখতে পায় সামনের পুরো স্থানটি পরিষ্কার রয়েছে। কিছু দূর সামনে এগুলেই আচমকা ওপর থেকে একজন ব্যক্তি ঝুলে পড়ে। এটাও তার কল্পনা ছিল। এবার সামনের একটা টিনের চালেও ঠাস করে মৃতদেহ পড়ে যায়। অপর্ণা এবার চিৎকার করে উঠলে বিনয় এসে তাকে সামলে নেয়। অপর্ণা বলে, চলো এখান থেকে চলে যাই। আমার ভয় আমাদেরকে নিয়ে নয়, আমার ভয় আমার অনাগত সন্তানকে নিয়ে। বিনয় বলে, আমাদের বাচ্চার কিচ্ছু হবে না, আমি আছি তো। প্রথমে তুমি তোমার মন থেকে ভয় দূর করো, দেখবে চোখের পলকে 3টা দিন কেটে যাবে। চলো আমরা ভেতরে যাই। অপর্ণা বলে, মনে হচ্ছে আশপাশ থেকে পোড়া গন্ধ বের হচ্ছে। বিনয় বলে, এ বাড়িটি অনেকদিন ধরে পড়ে আছে, হয়তো তোমার মনের ভুলের কারণে এমন মনে হচ্ছে, চলো ভেতরে যাই। অন্যদিকে হিরো আর নয়না একসঙ্গে কথা বলছিল। হিরো বলে, অপর্ণা অনেকটা আতঙ্কিত হয়েছে, যদিও আমরা কোনো মতে এখানে যদি 3টা দিন পার করতে পারি তাহলে সারা জীবনের জন্য ওর ভয় দূর হয়ে যাবে। আসলে অপর্ণার প্রতি বিনয় খুব কেয়ারিং। আশা করি এই 3টা দিন বিনয় অপর্ণার অনেক কেয়ার করবে। ওদের দুজনের জুটি খুবই ভালো মিলেছে, তাই না? নয়না বলে, চিন্তা করো না, তোমার হবু স্ত্রীও খুব ভালো হবে, তোমার প্রতিও খুব কেয়ারিং থাকবে সে। এই মুহূর্তে আচমকা একটা বাদুড় এসে তাদের ওপর আক্রমণ শুরু করে। তারা দুজনে নিজেরা বলাবলি করতে শুরু করে। হয়তো নির্দিষ্ট এরিয়ার বাইরে বেরোনোর কারণেই এই বাদুড়গুলো তাদের উপর আক্রমণ শুরু করেছে। তারা এরিয়ার ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে আকাশের মধ্যে অদ্ভুত এক দৃশ্য দেখতে পাওয়া যায়। অপর প্রান্তে আদিদেব আশ্রমে গিয়েছে। একটা কোকে সেই বাবাকে আটকে রাখা হয়েছে। বাবা চিৎকার করে কান্না করছে। আদিদেব বলে, তুমি কে? লোকটি আচমকা আদিদেবের কর্মচারীর ঘাড়ে একটা কামড় দিয়ে বসে। ব্যক্তিটিকে শান্ত করতে আদিদেব তার মাথায় হাত রেখে মন্ত্র পড়ে বলে, তুমি কে আর ওদের উপর আক্রমণ করতে কেন চাচ্ছ? তোমাদের কানেকশন কি? এই সময় লোকটির মধ্যে থাকা পূর্ণবতীর আত্মা চিৎকার করে ওঠে। আসলে ওই 4 জনের জন্য তো পূর্ণবতী মারা গিয়েছিল। পূর্ণবতীর থেকে তার সন্তানকে আলাদা করার জন্যই পূর্ণবতী তাদের ওপর আক্রমণ করতে চেয়েছিল। আদিদেব সমস্ত ঘটনা শুনে বুঝতে পারে এই লোকটি যখন সেই পূর্ণবতীকে বাঁচাতে গিয়েছিল তখন পূর্ণবতী এই ব্যক্তিটির শরীরে প্রবেশ করে ফেলেছে, আর এরপরে তার হত্যাকারীদের দেখে সে রেগে গিয়েছিল। লোকটির মধ্যে থাকা পূর্ণবতী চিৎকার করে বলে, আমি ওদের ছাড়বো না, আমি এক এক করে ওদেরকে মেরে ফেলবো। এসব কথা বলতে বলতে লোকটি সেখানে জ্ঞান হারা হয়ে যায়। রাতের বেলা সকলেই ঘুমিয়ে রয়েছে। এই সময় ঝাপসা আলোতে গেটের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওদিকে বাংলোর মধ্যে পোড়া গন্ধের কারণে অপর্ণার ঘুম ভেঙে গিয়েছে। এই গন্ধ কোথা থেকে আসছে এই বিষয়টা দেখতে অপর্ণা তার রুম থেকে বেরিয়ে পড়ে। তবে গন্ধটা হঠাৎ করে যেন হাওয়ায় মিলিয়ে যায়। তাই সে আবারও নিজের রুমের দিকে আসতে শুরু করে। দেখা যায় তাদের খাটের উপর ছলসানোর শরীর নিয়ে একটি মেয়ে বিনয়ের দিকে তাকিয়ে রয়েছে। অপর্ণা ভয়ে চিৎকার করে উঠলে সকলের ঘুম ভেঙে যায়। সকলে এগিয়ে এসে অপর্ণাকে শান্ত করার চেষ্টা করে। পরিবেশ কিছুটা শান্ত হলে নয়না ও হিরো চলে যায়। মাঝপথে ছেলেটা বলে ওঠে, যদি তুই রাগ না করিস তাহলে তোকে একটা কথা বলতাম। নয়না বলে, কি বলবি বল। ছেলেটা বলে, আমার কাছেও যেন সবকিছু অদ্ভুত মনে হচ্ছে, কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে। নয়না বলে, তুইও তো দেখি অপর্ণার মতো কথা বলা শুরু করেছিস, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। এই বলেই নয়না নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার কাছেও যেন অদ্ভুত পোড়া ঘ্রাণ আসতে শুরু করে। চারিপাশে খুঁজতে থাকে। হুট করে আয়নায় চোখ পড়লেই সে নিজের অস্তিত্বকেই দেখতে পায় না। নয়না দ্রুত আয়না পরিষ্কার করতে শুরু করে। এরপরেও তার প্রতিচ্ছবি পাওয়া যায় না। এ সময় আচমকা আয়নার মধ্যে থেকে অদ্ভুত প্রতিচ্ছবি যেন ভেসে ওঠে। সে ভয়ে আতঙ্কিত হয়ে হিরো অর্থাৎ কল্যাণের রুমে চলে যায়। নয়নাকে দেখে কল্যাণ বলে, তুই এখানে? নয়না বলে, তুই ঠিক বলেছিস, আসলে এই গন্ধের কারণেই আমাদের হ্যালুসিনেশন হচ্ছে। আমি মাত্রই অপর্ণার মতো কিছু কাহিনী অনুভব করতে পারলাম। আদিদেব নিশ্চয়ই কোথাও বাতাসের মাধ্যমে কোনো ড্রাগস ছড়িয়ে দিয়েছে। নিশ্চয়ই এর সূত্রপাত আশেপাশে কোথাও পাওয়া যাবে। দুজনেই খুঁজতে খুঁজতে একটা জায়গায় ধোঁয়া দেখতে পায়। এরপর তাদের কাহিনী আর বুঝতে বাকি থাকে না। দ্বিতীয়তম দিন সকালবেলা আদিদেব সেই বাংলোতে এসে তাদের বাইরে দেখতে পেয়ে বলে ওঠে, তোমাদের বলেছিলাম না এই এরিয়ার বাইরে বেরিও না, তোমাদের জন্য বাইরে বেরোনো বিপজ্জনক হতে পারে। কল্যাণ বলে, আমরা ভেবেছিলাম আপনি বুদ্ধিমান এবং আমাদের ভয় দেখানোর জন্য নতুন কোনো পদ্ধতি ব্যবহার করবেন, কিন্তু আমরা আশা করিনি যে আপনি এই সাধারণ তৃতীয় শ্রেণীর বাবাদের মতো সেই ধূপ
দিয়ে মন পরিবর্তনকারী ঔষধ মেশাবেন। আদিদেব বলে এটি একটি হোমম অগ্নি অনুষ্ঠান যা ধ্বংসের দেবতার প্রতি বিশুদ্ধ হৃদয় করা হয়, যাতে এখানকার অশুভ শক্তির দ্বারা তোমাদের কোনো ক্ষতি না হয়। নায়না বলে মিথ্যে কথা, আপনি যদি কিছু মিশিয়েই না থাকেন তাহলে এখানে সবাই একই সাথে হ্যালুসিনেশন হবে কেন? বিনয় বলে আমরা সবাই আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এই ভেবে যে আপনি এই 3 দিনে কিছু প্রমাণ করবেন, কিন্তু আপনিও অন্য সব বাবাদের মতো সস্তা কৌশল খেলছেন। এখানে এক মুহূর্তের জন্য থাকা মানে নিজেদের বোকা মনে করা। আদিদেব বলে আমি বলছি যে এটা কেবলমাত্র পবিত্র ধূপ, কিন্তু তোমাদের ধারণা এতে আমি কিছু মিশিয়েছি। মতামতগুলো সময়ের সাথে ভ্রমণ করার পরেই প্রমাণিত হয়, তা সে মিথ্যা হোক বা সত্য, কিন্তু তোমরা ইতিমধ্যে ভয়ে পরাজয় মেনে নিচ্ছ এবং পালিয়ে যাচ্ছ। তোমরা বিশ্বাস করো বা না করো, এই সবই ছিল তোমাদের সুরক্ষার জন্য আমার করা একটা ছোট্ট প্রচেষ্টা। কল্যাণ বলে ও তুমি আমাদের সুরক্ষার জন্য এসব করেছো? আমাদের সুরক্ষার জন্য তুমি যাই করে থাকো না কেন সব সরিয়ে ফেলো, আমরা নিজেরাই দেখবো আমরা নিজেদের সুরক্ষা করতে পারবো কিনা। যদি তুমি এতে রাজি থাকো আমরা এখানে আরো 2 দিন কাটাবো। ভেবে দেখুন আপনার পরিকল্পনা সফল করবেন নাকি বিফলে দেবেন। বাধ্য হয়ে আদিদেব তার কর্মীকে এই বাড়িতে থাকা সমস্ত সুরক্ষার জিনিসপত্র সরিয়ে ফেলতে বলে। পরক্ষণেই তারা সকলে মিলে বাইরে ঘুরতে বের হয়। চলতি পথে অপর্ণা হুট করে এসে অদ্ভুত আকাশের দৃশ্য দেখতে পায়। চোখের পলকে যেন সব গায়েব হয়ে যাচ্ছে। নয়নার সামনে ছোট ছোট ছাগলের ছানাগুলোকে দেখে দৌড়ে গিয়ে একটা বাচ্চাকে আদর করে কাছে টেনে নেয়, কিন্তু বাচ্চাটি চিৎকার করে ছুটে পালিয়ে যায়। আশেপাশে থাকা সকল ছাগল দলবদ্ধভাবে চিৎকার করে তাদের থেকে দূরে পালাতে শুরু করে। এমন ঘটনা দেখে সকলেই আশ্চর্য হয়ে যায়। ছোটাছুটির জন্য ছোট্ট একটি ছাগল খাট থেকে পড়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে প্রাণ শেষ করে ফেলে। এই বিষয়টা সহ্য করতে না পেরে অপর্ণা দ্রুত সেই স্থান থেকে চলে যায়। অপর্ণাকে সামলাতে কল্যাণ আর নায়না এগিয়ে যায়। ছাগল ছানাটিকে দেখতে বিনয় পাহাড়ের ধারে গিয়ে পৌঁছায়। এরপর ফিরে আসতে যাবে, ঠিক সেই মুহূর্তে সামনে অনেকগুলো কুকুরকে দেখতে পায়। কুকুরগুলো তার দিকে যেন রাক্ষসের নজরে তাকিয়ে চিৎকার করে ডাকছে। সে কল্যাণকে ডাকতে গেলে কুকুরগুলো আরো তার দিকে ধেয়ে আসে। সময়ের ব্যবধানে কুকুরগুলো বিনয়কে ধাওয়া দিতেই বিনয় খাট থেকে পড়ে যায়। অন্যদিকে বাবার শরীরে থাকা আত্মা অনেক কষ্টে নিজের বাঁধন ছিঁড়ে খুঁজতে খুঁজতে নিজের বাড়িতে চলে এসেছে। সে এসে দেখতে পায় পুণ্যবতীর ছবি সকলের সামনে রেখে কান্না করছে। ভিতরে থাকা পুণ্যবতীর আত্মা নিজের সংসারের কথা মনে করে ইমোশনাল হয়ে যায়। ছটফট করে চারিদিকে তার সন্তানকে খুঁজতে থাকে। এরপরে ঘরের মধ্যে পেয়ে বাচ্চাটিকে জড়িয়ে ধরে। বাচ্চা তো আর মাকে চিনতে পারে না, তাই চিৎকার করে কান্না করে। সকলে এসে লোকটিকে অনেক মারধর করে, কোনো মতে বাচ্চাটিকে সরিয়ে নেয়। লোকটি বারবার আঙুলের ইশারায় পুণ্যবতীর ছবি দেখিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করে, তবে কেউই তার কথা শুনে না। রাত হয়ে যায়। অদ্ভুতভাবে বিনয় বাড়িতে ফিরে এসেছে। তার চেহারা দেখে যেন মনে হচ্ছে সে কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে। বিনয়কে দেখে অপর্ণা চেঁচামেচি শুরু করে, সারাদিন কোথায় ছিলে, একটা খোঁজ খবর পর্যন্ত তুমি জানাওনি। বিনয় বলে আর একটা দিনই তো, আমরা সকলেই এখান থেকে চলে যাব। অপর্ণা বলে আমার পক্ষে আর 1 সেকেন্ডও এখানে থাকা সম্ভব নয়। নায়না বলে তুমি বুঝতে কেন পারছো না, এসব কিছু একটা ট্র্যাপ। অপর্ণা বলে আশ্রমের ওই ঘটনা সাজানো নাটক ছিল, তাহলে আজকের আকাশটা ওরকম হয়ে গিয়েছিল, ওটা কি সাজানো নাটক? আমাদের চোখের সামনেই একটা ছাগল ছানা মারা গেল, অন্য ভেড়াগুলো কিভাবে ভয় পেয়ে কাঁদছিল তোমরা সবাই দেখেছো। এটা কি আদৌ কোনো ফাঁদ? নায়না বলে আর একটা দিনের তো ব্যাপার। অপর্ণা বলে কোনো গ্যারান্টি আছে আমরা 4 জনেই সকালে এখান থেকে বের হতে পারবো কিনা? বিনয় আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি আমার সাথে যাবে কিনা? বিনয় কোনো উত্তর দেয় না। অপর্ণা মন খারাপ করে দরজা খুলতে গেলে যেন হাই ভোল্টেজের কারেন্টের ঝটকা লাগে। সকলেই ভয় পেয়ে যায়। কল্যাণ বিষয়টা দেখতে গেলে দরজা ভেঙে সেই লোকটা ভেতরে প্রবেশ করে। লোকটিকে দেখে সকলেই দ্রুত অন্য রুমে পালাতে শুরু করে। লোকটিও তাদের খুঁজতে শুরু করে। কোনো মতে তারা 4 জনেই বাড়ির এরিয়ার বাইরে চলে যায়। বারান্দা থেকে লোকটি তাদের দেখতে পেয়ে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে। এরপর তাদের পিছু করতে শুরু করে। ঘন গভীর জঙ্গলে অপর্ণার কষ্ট হয়ে যাচ্ছে দৌড়াতে, তারপরও নিজেকে কোনো মতে সামলে রেখেছে। লোকটি আশেপাশে কাউকে দেখতে না পেয়ে নিজের সন্তানের কথা মনে করে আপন মনে কান্না শুরু করে। হুট করে প্রতিশোধের কথা মনে উঠে যায়। তাদেরকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সকলকে পেয়ে যায়। যেই না ওদের উপর আক্রমণ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আদিদেব এসে লোকটাকে শান্ত করে তোলে। আদিদেবের কর্মচারীরা লোকটিকে নিয়ে সেই স্থান থেকে চলে যায়। কল্যাণ জিজ্ঞেস করে ইনি তো আশ্রমে আমাদের আক্রমণ করেছিল, উনি আমাদের পেছনে কেন পড়ে আছেন? আদিদেব বলে তার মধ্যে থাকা পূর্ণগতির আত্মা তোমাদের পিছু করে বেড়াচ্ছে। সেই দিন তোমরা আশ্রমে আসার পথে না বুঝেই তাদের গাড়িতে ধাক্কা দেওয়ার ফলে পূর্ণবতী মহিলাটি মারা যায়। পূর্ণবতী আত্মা ওই ব্যক্তির শরীরে প্রবেশ করেছে। এখন সেই আত্মা প্রতিশোধ নিতে চাচ্ছে। যে আত্মার প্রাণ নিয়েছে
আত্মাও তাদের প্রাণ নিয়ে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার কষ্টটা বুঝাতে চাচ্ছে। নায়না এই কথা শুনে বলে, ও আচ্ছা, অনেক সুন্দর কাহিনী বানিয়েছেন তো। আর এত সুন্দর অ্যাক্টিং ট্রেনিং এর জন্য আপনার কাজের প্রশংসা তো অবশ্যই করতে হয়। কিছুক্ষণের জন্য তো ভুলেই গিয়েছিলাম আসলে আত্মা বলে কিছু নেই, তবে আপনার একটা ছোট ভুল হয়ে গিয়েছে। আমরা ভয়ে দৌড়ে পালালেও আপনাকে বুঝতে হবে আমরা শিক্ষিত। আপনি বরং কালকের জন্য আরো নতুন কিছু প্ল্যানিং করুন। আমি এখন যাচ্ছি, অনেক রাত হয়ে গিয়েছে। কালকে আপনার কোনো নতুন প্ল্যানের সাথে আমাদের দেখা হবে। বাংলাতে ফেরার পর কল্যাণ ঘুমানোর চেষ্টা করে। হুট করে বাইরে থেকে আওয়াজ শোনা যায়, কেউ একজন বলছে, আমি তোমার মা। তবে বাচ্চা মেয়েরা কান্না করে বলছে, না, তুমি আমাদের মা নও, আমরা খুব ভয়ে আছি, তুমি আমাদের কাছে আসবে না। এসব কথা শুনে কল্যাণ সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। হুট করে দেখা যায় গলাকাটা একজন মহিলা দুটো হাত বাড়িয়ে তার সন্তানদের ডাকছে। ভয়ে কল্যাণ দৌড়ে পালিয়ে যায়। ভালো করে খেয়াল করলে দেখতে পায় আজ আকাশের চাঁদের পাশে অন্যরকম বিরাট লাল বর্ণের একটা চাঁদ দেখা যাচ্ছে। অন্যদিকে আদিদেব কোথাও যার পথে পথ বন্ধ দেখে বিষয়টা জিজ্ঞেস করে। জানা যায় মা তার সন্তানদের বিষ খাইয়ে দিয়ে নিজের রেল লাইনের নিচে মাথা দিয়ে মৃত্যুবরণ করেছেন। আদিদেব বাইরে বেরিয়ে মন্ত্র করে আত্মার শান্তি কামনা করে। তৃতীয় দিন সকালে দেখা যায় কিছু রীতি নেওয়াজের মাধ্যমে 4টা কবরের সামনে আদিদেব দাঁড়িয়ে রয়েছে। ওদিকে বাংলোর মধ্যে আবছা ছায়া দেখে বিনয়ের ঘুম ভেঙে যায়। সে ছায়া অনুসরণ করতে করতে বাইরে বেরিয়ে দেখতে পায় আকাশে দুটো সূর্য, তাও আবার লাল বর্ণে। ছেলেটার মুখ দেখে যেন বোঝা যাচ্ছে সে কোনো রহস্যের আভাস পেয়ে গিয়েছে। ওদিকে পাহাড়ের চূড়ায় আদিদেবের কাছে তার কর্মচারী একটা ছোট ব্যাগ এনে দেয়। ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। এদিকে বাংলোর মধ্যে বিনয় কল্যাণের কাছে এসে বলে, এখনই তোর ভালোবাসার কথা নায়নাকে জানিয়ে দিয়ে। যে মানুষটাকে তুই গত 20 বছর ধরে ভালোবাসিস তাকে তুই বলতে পারছিস না, এমনও তো হতে পারে ভালোবাসার ডেট কিংবা জীবনের ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে। হতেও তো পারে এখনের পর থেকে আমরা আর কখনোই এক হব না। আমার মনে হচ্ছে আমার জীবনের সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। এই বলেই কল্যাণকে জড়িয়ে ধরে অজোরে কান্না করে। এরপরে অপর্ণার কাছে যায়। ঘুমন্ত অপর্ণাকে একটা কিস করে তার অনাগত সন্তানকে জড়িয়ে ধরে কান্না করে। চোখের পলকে বিনয়কে যেন অদৃশ্য মায়া টেনে নিয়ে যায়। অপর্ণার ঘুম ভেঙে যায়। সে চারিদিকে বিনয়কে খুঁজতে থাকে। বারান্দায় নায়না বসে রয়েছে। অনেক সাহস করে মনের কথা বলার জন্য কল্যাণ তার পাশে গিয়ে বসে, তবে কিছুই বলে উঠতে পারে না। সেও অছরে কান্না করছে। নায়না বলে, কিরে, কিছু বলবি নাকি? তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই অবশ্যই কিছু বলবি। অন্যদিকে রুমের মধ্যে অপর্ণা বিনয়কে খুঁজতে খুঁজতে মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। যেই না তার কাছে যাবে তখন আবারও বিনয়কে অদৃশ্য ছায়া টেনে নিয়ে যায়। বিষয়টা এগিয়ে দেখতে গিয়ে অপর্ণা ভয় আঁতকে ওঠে। বাইরে কল্যাণ নিজের মনের কথা বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ভেতরে অপর্ণা ডাক শুনে তারা ভেতরে চলে আসে। অপর্ণা কান্না করে বলে, বিনয়কে কোনো আত্মা আমার চোখের সামনে থেকে নিয়ে গিয়েছে। নয়না বলে, একটু শান্ত হ, তুই তোর ভয়টা আর একটা দিনের জন্য একটু বন্ধ রাখলে আমরা ওই সাধু বাবার বিপরীতে জিতে যাব। অপর্ণা বলে, তোর কি হয়েছে? আমি আমার নিজের মানুষকে হারিয়ে ফেলার পর অন্যের বিপরীতে জিতে যাব, এই বিষয় নিয়ে আনন্দ উল্লাস করব? নায়না বিষয়টা খতিয়ে দেখতে সামনে এগিয়ে যায়। কল্যাণ অপর সাইডে গিয়ে খুঁজতে শুরু করে, তবে আমরা কল্যাণের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পাই। এদিকে পাহাড়ের চূড়ায় অন্য একটি কবরস্থানে আদিদেব একটা মঙ্গলসূত্র ফেলে দেয়। বাংলোর মধ্যে কল্যাণ দেখতে পায় অপর্ণার পেছনে সেই অদ্ভুত কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। সে ভয়ে নিজের মুখ চেপে ধরে। কিছু বলে ওঠার আগেই চোখের পলকে অপর্ণাকেও টান মেরে নিয়ে যায়। এমন পরিস্থিতি দেখে কল্যাণ নায়নাকে নিয়ে সেই স্থান থেকে পালাতে শুরু করে। পাহাড়ের চূড়ায় আদিদেব বাকি 2 কবরেও জিনিসপত্র ফেলে দেয় আর তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে। কল্যাণ দৌড়াতে দৌড়াতে পাহাড়ের এক কিনারায় এসে পৌঁছায়। নায়না জিজ্ঞেস করে, আমরা দৌড়াচ্ছি কেন? কল্যাণ ভয়ের কণ্ঠে বলে ওঠে, কোনো এক অদৃশ্য ছায়া অপর্ণাকে টেনে নিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, এখানে কিছু একটা হচ্ছে। নায়না, আদিদেবের কথা সব সত্যি। নায়না বলে, সে কিছু একটা করেছে, আমি নিশ্চিত। আমরা যদি তার মুখোমুখি হই সে সত্যিটা বলবে। চলো আমরা যাই। এই বলেই নায়না চলে যায়। পেছনে দাঁড়িয়ে কল্যাণ তাকে বারবার ডাকতে থাকে, তবে এতক্ষণে কল্যাণের পেছনেও সেই কালো ছায়া চলে এসেছে। চোখের পলকে কল্যাণকে নিয়ে যায়। নয়না পেছনে ঘুরে কোথাও কল্যাণকে না দেখতে পেয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়। উঁকি দিলে দেখতে পায় কল্যাণ পানির মধ্যে ডুবে যাচ্ছে। এ সময় আদিদেব আসলে নয়না তার কাছে সাহায্য চায়। আদিদেব মন্ত্র পড়ে কিছু একটা কল্যাণের দিকে ছিটিয়ে দেয়। নিমিষেই কল্যাণ ডুবে যায়। নয়না কান্নায় ভেঙে পড়ে। আদিদেবের কাছে তার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করতে শুরু করে। এবার আদিদেব একটা ঝটকা খাওয়ার মতো কথা বলে, আসলে কল্যাণ অনেক আগেই মারা গিয়েছে। শুধু কল্যাণ না, এরা 4 জনই অনেক আগে মারা গিয়েছে। অর্থাৎ 4 জনের মধ্যে কিন্তু নায়নাও রয়েছে। 3 দিন আগেই পানি ছিটিয়ে দুষ্টামি করার কারণে যে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল সেখানে তারা কেউ বাঁচেনি। গাড়িটি খাদে পড়ে তারা আগুনে ঝলসে মারা গিয়েছে। নায়না এসব কথা বিশ্বাস করতে চায় না। আদিদেবের মন্ত্রের মাধ্যমে তাকে অতীতের ভীষণগুলো দেখাতে শুরু করে। অবশেষে নায়না সবকিছু মেনে নেয়। নায়না বুঝতে পারে ঝলসে যাওয়া মেয়েটি ছোট ছাগলের বাচ্চাগুলো তাদের
তাদের দেখে পালানো, বিনয়কে কুকুর দেখে চিৎকার করা, কল্যাণের মাথা কাটা আত্মাদের দেখা, আকাশের চাঁদ লাল বর্ণের হয়ে যাওয়া, সূর্য দুটো লাল বর্ণের হয়ে যাওয়া আর আকাশে অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া, এই সবকিছুই তাদের আত্মা হওয়ার কারণে ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন তাদের এই 3টা দিন ওই বাড়ির মধ্যে আটকে রাখার প্রচেষ্টা চলছিল? আদিদেব বলে, তোমাদের ব্যাপারে খোঁজ খবর নিতে আমার 3 দিন সময় লেগেছে। তোমাদের অন্তিম সংস্কারের ব্যবস্থাপনা করার প্রয়োজন ছিল তো। নয়না একবারের জন্য তার নিজের মাকে দেখতে চায়। নয়নার অন্তিম সংস্কারে সেখানে নিয়ে যায়। দেখা যায় মা আর ছোট বোন কান্না করছে। আদিদেব বলে, বিধাতার কি লিখন, আত্মা বলতে কিছু নেই। এই বিষয়টা প্রমাণ করতে এসে তোমাদের সাথে একই হলো। তোমাকে এখন যেতে হবে মা, কারণ এই পৃথিবী মৃত মানুষদের জন্য নয়। প্রকৃতি সবার খালি জায়গা অবশ্যই পূরণ করে দেয়। আমরা কেউ নিজেদের মৃত্যু হুট করে মেনে নিতে পারি না, তাই তো সকলেই আতঙ্কিত হয়ে উঠি। তোমার সময় শেষ হয়ে এসেছে মা, তুমি শান্তময় ভাবে এই পৃথিবী ছেড়ে চলে যাও। এই মুহূর্তে আকাশের সেই দৃশ্য দেখা যায়। নয়না চিৎকার করে বলে ওঠে, আমি যাব না। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।